আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 শেষ পার্ট। আর একটা কথা, আমার টিকটকে একটা নতুন গল্প চলতেছে, তুমি আমার মায়াবতী গল্প। তো তোমরা চাইলে দেখে আসতে পারো। টিকটক আইডির নাম ভয়েস অফ দীপু। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিয়ার মা ও শাশুড়ির মধ্যে এমন এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে যা সচরাচর দেখা যায় না। কে শাশুড়ি আর কে মা সেটা বুঝে ওঠা দায়। দুজনেই জানো একসাথে হাঁটতে হাঁটতে জীবনের গল্পগুলো খুলে বসে। রুষার এখন দিন কাটে বেশ সুখে শান্তিতে। সকালে উঠে ছাদে রাখা গাছগুলোই পানি দেয় সে, তারপর টিফিন বানিয়ে দিয়ে হাসি মুখে স্বামীকে বিদায় জানায়। শাশুড়ি এখন অনেকটা বদলে গেছে, আগের মতো কটু কথা বলে না, বরং সকালে এক কাপ চা নিয়ে এসে বলে, আজ তোমার বানানোর সুবাস জানো আরো মিষ্টি। রুষা তখন একগাল হেসে উত্তর দেয়, শুধু চা নয় মা, এই ঘরটার আবহাওয়াটাই এখন বদলে গেছে। রাতে বিছানায় শুয়ে দীপুর কাঁধে মাথা রেখে নরম স্বরে রিয়া বলল, আপনার কাছে কিছু টাকা হবে? দীপু একটু চমকে তাকালো, কেন, কি করবে? রিয়া বলল, বলুন না গে। দীপু বলল, এখন হাতে নেই, তবে গ্যারেজে 4টা গাড়ি আছে, দুটো আমার, দুটো যাদের মালিকানায় তারা কিছুদিনের মধ্যে ছাড়িয়ে নিলে বা আমার গাড়ি দুটো বিক্রি করতে পারলে মোটামুটি 2-3 লাখের মতো উঠবে। রিয়া বলল, ও। দীপু বলল, কেন বলো তো? দীপুর প্রশ্ন করতেই রিয়া একটু ইতস্তত করে বলল, মেজো ভাইয়ের কিছু টাকা চাচ্ছিল গরু কিনবে বলে, তার হাতে এখন 25,000 আছে, আমার কাছে এসে ধার চাইলো, আপনাকে না জানিয়ে কিছু করতে চাই না। দীপু একটা মৃদু হাসি দিল। দীপু বলল, তোমার ভাই এখন আগের মতো নেই, আমি জানি সে চেষ্টা করছে, তুমি বলো তাকে যেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করে, যেমন করে একসময় আমরা অপেক্ষা করেছি, অভাবের ভেতর থেকেও স্বপ্ন আঁকড়ে ধরেছিলাম, টাকা হাতে এলে যতটা সম্ভব ততটা সহজ করব ইনশাল্লাহ। রিয়া চোখ নামিয়ে নিল, কৃতজ্ঞতায় তার বুক ভরে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনি শুধু আমার স্বামী নন, আপনি আমার আত্মবিশ্বাস। আপনার হৃদয়টা এত উদার, তাই তো আপনার সংসার এত পরিপূর্ণ। দীপু তবুও চুপ থাকলো। হৃদয়ের গভীরে রিয়ার কথাগুলো যেন জমা হয়ে রইল, আর মনে মনে বললাম, একটা সংসার তখনই আসল অর্থে গড়ে ওঠে যখন একজন শুধু দাবি করে না, বরং পাশে থেকে বোঝে অভাবের ভিতরেও ভালোবাসা কতটা সমৃদ্ধ। রিয়ার বড় ভাই এখন বউ বাচ্চা নিয়ে বেশ সচ্ছলভাবে জীবনযাপন করছে। এক সময়ের টানপড়নের সংসার আজ অনেক গুছানো, আয় রোজগারের পথও মসৃণ হয়ে উঠেছে। সে এখন নিজেই একটি ছোট্ট ব্যবসা চালায়, দিনে দিনে আয়ও বাড়ছে, পরিস্থিতির পরিসরও। তার স্ত্রীও সংসারটা বেশ যত্ন করে সাজিয়ে রেখেছে। বাচ্চার পড়াশোনা, খাওয়া দাওয়া, বাড়ির পরিবেশ সবকিছুতেই পরিপাটি ভাব। শুক্রবারগুলোতে তারা একসাথে বাইরে খেতে যায়, মাঝে মধ্যে রিয়ার বাসায় আসে সবাই মিলে। স্নেহা ও সায়েমের সঙ্গে তাদের সন্তানের খুনসুটি আর চঞ্চলতায় পুরো উঠোন মেতে ওঠে হাসিতে। আর তখন রিয়ার মুখও ফুটে ওঠে তৃপ্তির এক রেখা। ভাইয়ের এমন পরিবর্তন, এমন স্ত্রীর সংসার দেখে তার মন শান্তিতে ভরে ওঠে। একজন বোন হিসাবে তার এতটুকুই চাওয়া। একসময় যেই ভাইটা শুধু দায়িত্বের ভারে নুয়ে পড়তো, আজ সেই হয়ে উঠেছে পরিবারের অবলম্বন এবং রিয়ার চোখে একটা গর্বের নাম। রুহির স্বামী একজন দিনমজুর, সকালে বেরিয়ে যায় খালি হাতে, আর সন্ধ্যায় ফিরেন কাঁধে পরিশ্রমের ঘাম আর হাতে সামান্য উপার্জন নিয়ে। তবু এই সামান্যতেই রুহির সংসারটা যেন কোনো অভাব নেই। না, সেখানে টাকার অভাব নেই, যতটুকু আছে তাতেই 3 জনের জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছে তারা। না আছে খাওয়ার কষ্ট, না আছে ভালোবাসার ঘাটতি। রুহির স্বামী তার প্রতি অপার শ্রদ্ধাশীল, আর রুহি সে তো নিজের সংসারের প্রতিটা কোণকে ভালোবাসে আর যত্নে গড়ে তুলে একটুখানি স্বর্গ করে তুলেছে। মেয়েটি দিনে দিনে বড় হচ্ছে, বাবা মায়ের আদরে সে যেন অটুট এক সুখের ছায়া বেড়ে উঠেছে। রাতে খাওয়া শেষে ঘর আলো করে মেয়েটি খিলখিল হাসে, আর রুহির চোখে সেই হাসির ছায়া ভরপুর সন্তুষ্টি আর নিঃশব্দ কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি। এই ঘরে সোনা নেই, দামি আসবাব নেই, কিন্তু আছে সম্মান, নির্ভরতা আর একে অপরের আঁকড়ে বাসার ইচ্ছা। সত্যি জীবনের আসল সুখটা টাকার পরিমাণে নয়, সুখটা ঠিক এমনই যেখানে চাহিদা কম, ভালোবাসা বেশি। কেটে গেছে বেশ কিছু বছর, সময় গড়িয়ে স্নেহা সায়েম এখন অনেক বড় হয়েছে। তাদের আচরণে, কথায়, চলনে যেন প্রতিফলিত হয় মা বাবার শিক্ষার আদর্শ, সহানুভূতি, পরিশ্রম আর মানবিকতা। দীপু আর রিয়া এখনো আগের মতোই পরিশ্রমী। দুজনের শরীর ভরে উঠেছে শ্রমের দৃঢ়তায়, চোখে মুখে অভিজ্ঞতার ছাপ, তবুও একরাশ তৃপ্তি। বাচ্চাদের গড়ে তুলেছেন ভালোবাসায়, নীতিবোধ আর সম্মানবোধে। তারা যেমন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, তেমনও সমাজের প্রতি সচেতন। তবে বয়স থেমে থাকে না কারোর জন্য। দীপুর মা এখন বাকরদের নতজানু, চোখের দৃষ্টিশক্তি মিলান হয়ে এসেছে, হাঁটাচলা করতে কষ্ট হয়, বেশিরভাগ সময়ই বিছানায় শুয়ে থাকেন, নিঃশব্দে সবার মুখের দিকে চেয়ে থাকেন, এক আশ্বাসের খোঁজে। তবুও সংসারের কোনো অভাব নেই। স্নেহা সায়েম প্রতিদিন তাদের পাশে বসে গল্প করে। মা যেমন নিজের বাকারদের ক্লান্তি ভুলে যায় তাদের হাসিতে। রিয়া রোজ দুপুরে নিজের হাতে খাবার তুলে দেয় তার মুখে, সেই আগের মতোই নিঃশব্দ ভালোবাসা দিয়ে। শুধু একজনের কোনো পরিবর্তন নেই, মৃদুল। তার চোখে এখনো হিংসা রাস, মনটা এখনো সংকীর্ণ আর অহংকারে জর্জরিত।
ভাইয়ের প্রতি কৃতজ্ঞতার বদলে এখনো তার মনে ঘষা আছে জ্বালা। সময় অনেক কিছু বদলে দেয়, মানুষের মন, সম্পর্কের রূপ সবই পাল্টায় সময়ের সাথে। তবুও কেউ কেউ থেমে যায় সময়ের বাইরে, আর কেউ কেউ সময়কে ছাপিয়ে উঠেই জীবনের আসল সৌন্দর্য খুঁজে নেয়। কাজকর্ম থেকে দূরে সরে থাকায় বয়সের তুলনায় মৃদুল যেন অনেকটাই গুড়িয়ে গেছে। তার চোখের নিচে কালি, চেহারায় কেমন একটা অনাগত ক্লান্তি, চুলে পাক ধরেছে। অথচ তার বড় ভাই দীপু এখনো টান টান শক্তির প্রতিচ্ছবি। দিনভর গ্যারেজে খাটে, রাতে বাড়ি ফিরে স্নেহা সাইমের খোঁজ নেয়, রিয়ার পাশে বসে গল্প করে। এই পরিশ্রম আর নির্ভরতার ছাপই যেন তাকে আরো উদ্যমী করে রেখেছে। কিন্তু মৃদুল সকালে দোকানে গিয়ে আধা ঘন্টা বসে, কর্মচারীদের হাতে চাবি দিয়ে আবার বাসায় ফিরে আসে। সারাদিন টিভি দেখে কিংবা মোবাইলে অজস্র সময় নষ্ট করে। কখনো নিজের সন্তানকে নিয়ে ভাবার সময় হয় না। পারমিতার সঙ্গে যতটুকু কথা হয় তাও শুধু নিজের অভিযোগ নিয়েই। মা এখনো দীপুকে বেশি ভালোবাসে, তুমিও সবসময় তার পক্ষ নিচ্ছ, ইত্যাদি। অন্যদিকে তুইনের বয়সও কালের স্রোতে এখন 16 ছুঁই ছুঁই। এই বয়সে যেখানে কিশোরেরা ভবিষ্যতের স্বপ্ন বুকে বাঁধে, তুইন সেসব থেকে অনেক দূরে। বাবার উপার্জনে চলে নিজের শখ পূরণের খেলায় মত্ত সে। রাত গড়ালে ঘরের দরজায় ঢেলে ঢোকে, অথবা ঢোকেই না। কোথায় ছিল, কার সাথে ছিল, এইসব জানতে চাইলেও মুখের ভাষা কঠোর হয়ে আসে। চোখে শ্রদ্ধার ছায়া নেই, কণ্ঠে সেই ভালোবাসার উষ্ণতা। বরং কথার ধার এতটাই রুক্ষ যেন মা বাবা কোনো দায়িত্বহীন কণ্ঠস্বর। বাবার মুখের উপর কথার খোঁচা দিতে দেরি করে না। যেমন গর্ব ছিল একদিন তাকে নিয়ে, আজ তেমনই লজ্জা হয় মৃদুলের মুখে সেই সন্তানের নাম নিতে। পারমিতার মুখে আর কোনো ভাষা নেই, শুধু চোখ দুটোতে জমে থাকা নীরব জলটা প্রতিদিন আরও ঘনীভূত হয়। সেই জল কারো চোখে পড়ে না, আর পড়লেও বোঝে না কেউ। এই পরিবারে ভালোবাসা নেই, নেই সম্মান, নেই কোনো আলো, শুধু এক অন্ধকার যা প্রতিদিন একটু একটু করে গিলে নিচ্ছে একজন মানুষকে। এইদিকে দীপু আরও একটি গ্যারেজ খুলেছে। একটির দায়িত্ব এখন রিয়ার মেজ ভাইয়ের কাঁধে, অপরটি দীপুর কাঁধে। দীপু সবসময় সন্তানকে অভাব শেখায়, যেন তারা কষ্ট বুঝতে শেখে। না পাওয়ার মধ্যেই জীবনের প্রকৃত প্রাপ্তি লুকিয়ে থাকে। রিয়া অনেক সময় বলে, শোনো, ওরা তো এখনো ছোট, মাঝে মাঝে তো একটু আদরও ভরিয়ে দিতে পারো। দীপু তখন হেসে উত্তর দেয়, আদর মানে বিলাসিতা নয় রিয়া, তুমি তো ওদের মন বোঝো, আমি ওদের ভবিষ্যৎ দেখি। বিলাসবহুল আদর দিলে তারা হাসবে, কিন্তু অভিজ্ঞতা দিলে তারা জীবনকে বুঝবে, অনেক কিছু শিখবে। রিয়া কোনো কথা বলে না, শুধু মনে মনে ভাবে, এই মানুষটা তো একদিন নিজের না পাওয়া যন্ত্রণাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে এসেছিল। সেই যন্ত্রণাকে স্নেহা সাইমের শক্তিতে রূপ দিতে চাইছে সে। ভালোবাসার আরেকটি নাম হয়তো এই দীপু। এইদিকে তুহিন যখন তার বাবার কাছে এসে টাকা চাইল, মৃদুল বলল, আমার কাছে কোনো টাকা নেই। নেই এই একটি শব্দ যেন তুহিনের মাথায় আগুন ছড়িয়ে গেল। সে তো এই শব্দ শুনে বড় হয়নি, সে তো জন্ম থেকেই দেখে এসেছে চাওয়া মানেই পাওয়া। তাকে কখনো প্রশ্ন করতে হয়নি, খোঁজ নিতে হয়নি কি আছে আর কি নেই। আর সেই ছেলেই শুনছে নেই, সে তো এই শব্দের সাথে পরিচিত না। তার গলার স্বর আরো কর্কশ হলো, শোনো বাবা, যদি টাকা না থাকে তাহলে তোমার দোকানটা আমার নামে লিখে দাও, আর তুমি আর মা দুজন মিলে চলে যাও কোনো বৃদ্ধাশ্রমে। এই বয়সে সেখানে ভালো থাকবে, এখান থেকে শুধু শুধু কষ্ট করে কি হবে। মৃদুল স্তব্ধ। তুহিনের কথাগুলো যেন তীর হয়ে এসে বিট করলো তার আত্মায়। চোখের কোণে জমে উঠল জল। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল একটু করে অতীত। মা, যাকে একদিন এই মৃদুলও বলেছিল, মা, বৃদ্ধাশ্রমে তুমি ভালো থাকবে, সেখানে তোমার মতো আরো অনেক আছে, সময় কেটে যাবে। সেই দিন মায়ের চোখেও হয়তো অভিমান জমেছিল। আজ নিজের চোখে যেমন এক কষ্টের পর্দা নেমে এসেছে। মনের মধ্যে যেন কেউ ধীরে ধীরে উচ্চারণ করলো, যে যেমন বপন করবে সে তেমনই ফল পায়। কথা না বাড়িয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো মৃদুল। আয়নায় নিজেকে দেখলো একবার, চোখে ক্লান্তি, মুখে পরাজয়ের রেখা, আর বুকে এক বুক অতৃপ্ত পিতৃত্ব। সে বুঝলো শুধু রক্তের সম্পর্ক থাকলেই কেউ সন্তান হয়ে ওঠে না, সন্তান হওয়া শেখাতে হয় আদর্শে, ভালোবাসায়, আত্মত্যাগে। 14 বছর দীর্ঘ প্রতীক্ষার পর রুষার কোল জুড়ে এলো দুটো যমজ সন্তান, একটি ছেলে একটি মেয়ে। সেই মুহূর্তে তার মনে হলো আল্লাহ তাআলা যেন নিজ হাতে তার ঘর পূর্ণ করে দিয়েছেন। একসময় এই ঘরে ভালোবাসা ছিল না, ছিল না বোঝাপড়া, ছিল শুধু অভাব আর দ্বন্দ্ব। তবুও রুষা থেমে যায়নি। ভরসা, সহনশীলতা পড়তে পড়তে গড়ে তুলেছিল একটুখানি শান্তি, যার ভিতরেই সেই স্বপ্ন দেখেছিল একটা সন্তানের। এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে, তাও একসাথে দুটো প্রাণ নিয়ে। সেই যমজ দুটো শিশু যেন ঘরের আশীর্বাদের মতো এসেছে। বৃদ্ধ শ্বশুর দিনভর ওদের নিয়ে খেলা করেন, ঘুরে বেড়ান, আর শাশুড়ি বলেন, আমার নাতি নাতনির হাসি শুনলেই শরীরের ব্যথাও ভুলে যায়। বুক মলিন করে বাড়ি ফিরল দীপু, চোখে মুখে ক্লান্তির রেখা, ঠোঁটে অনিচ্ছরিত এক বেদনার ছাপ। রিয়া ওর পাশে এসে বসে ধীরে কাঁধে হাত রাখলো। রিয়া বলল, কি হয়েছে আপনার, এত উদাসীন লাগছে কেন? দীপু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দীপু বলল, কাকা কাকি বললেন কাল তাদের মেয়ে এসে নিয়ে যাবেন, বলে দিলেন। আর এভাবে বৃদ্ধ মা বাবাকে একা ফেলে রাখতে চায় না সে। কেন জানো রিয়ার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা ফাঁকা লাগছে। ভাবছি আর কখনো কি দেখা হবে না তাদের সঙ্গে। এই যে দুবেলায় গিয়ে ওদের সাথে কথা বলি, হাসি, দুমুটো গল্প করি, এই অভ্যাসটা কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? একটু থেমে চোখ মুছল সে।
আমার নিজের একটা ঘর হয়েছে ঠিকই, কিন্তু ও বাড়ির মাটির গন্ধ, মানুষগুলোর মুখে সেই নির্ভব হাসিটুকু আজও মন থেকে মুছতে পারিনি। কতটা আপন হয়ে গিয়েছিল তারা। রিয়া এক হাত দীপুর হাতে রেখে নরম স্বরে বলল, মন খারাপ করবেন না, বরং ভাবুন এটা ওদের জন্যই ভালো হলো। আমরা যতই তাদের দেখাশোনা করি, রাতে তো আমরা পাশে থাকি না। আল্লাহ না করুক যদি হঠাৎ কিছু হয়ে যায়, তখন তো পাশে কেউ থাকবে না। আপনজনের কাছে থাকলে ওরা একটু বেশি নিরাপদে থাকবে, একটু বেশি যত্ন পাবে। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিন। দীপু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর চোখ বন্ধ করে বলল, হয়তো তুমি ঠিক বলছো, তবু এই বুকের ভেতরে যে একরা শূন্যতা জমে উঠেছে তাকে বোঝাতে পারছি না। কাকা কাকিরা তো কেবল আশ্রয় দেননি, আমাদের জীবনে সবচেয়ে অন্ধকার সময়ে আলোর দিশা দেখিয়েছেন। তাদের বিদয়ের মুহূর্তটাকে সহজভাবে মেনে নেওয়া বড় কষ্টের। রিয়া দীপুর হাতে একটু চাপ দিয়ে বললাম, ভালোবাসা তো দূরত্ব কমে না, বরং বাড়ে। আপনি ওনাদের ভালোবাসেন, সেই টানেই মাঝে মধ্যে গিয়ে দেখা করবেন, কথা বলবেন, পাশে থাকবেন, কিন্তু এবার একটু নিশ্চিন্তও থাকবেন, তারা নিরাপদে আছে জেনে। দীপু মাথা নেড়ে সম্মতি দিল। অন্ধকার ঘরে জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দুজনের মিলেমিশে থাকা নিঃশব্দ ভালোবাসাটা যেন আরো দৃশ্যমান হয়ে উঠল। টাকার জন্য বাবা ছেলের মধ্যে এক ভয়াবহ বাগদ্বন্দ্ব শুরু হলো। মৃদুল একরকম স্পষ্ট জানিয়ে দিল, আর এক কানা করেও দেব না তুহিনকে, যা ছিল সব দিয়ে দিয়েছি, এখন আর আমার কিছুই নেই। মৃদুলের এমন কথায় রাগে অগ্নিশর্মা হয়ে উঠল তুহিন, চোখে যেন আগুন জ্বলছিল। তুহিন মৃদুলকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ল, পারমিতা কোনোভাবে আটকালো। তুমি খরচই যখন চালাতে পারবে না, তখন জন্ম দিয়েছিলে কেন? তুহিনের মুখ থেকে ছিটকে হলো এরূপ কথা। ঘরে যেন মুহূর্তেই জমে উঠল এক অচেনা শীতলতা। মৃদুল থরথর করে কাঁপতে কাঁপতে গর্জে উঠল, চুপ কর, তোকে আমি জন্ম দিইনি, তোকে অনাথ আশ্রম থেকে তুলে এনে নিজের ছেলের মতো মানুষ করেছি। ভেবেছিলাম ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাবো, ঘর দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, সবকিছু দিয়েছি, তবুও তুই আমাকে মারতে আসিস। একটু থেমে দম নিল, যেন বুক ফেটে যাচ্ছে। এই জন্যই বলে এক গাছের ছাল আরেক গাছে লাগে না। বেরিয়ে যা আমার ঘর থেকে, তুই আমার কেউ না। আজ থেকে আমি তোর সেই দত্তক নেওয়ার কাগজটা বাতিল করব। মৃদুল সেই পুরনো দত্তকের কাগজটি খুঁজে এনে তুহিনের চোখের সামনে ছুড়ে দিল। তুহিন থমকে গেল, দমে গেল না। চোখে লাল রক্তিম আগুন নিয়ে বেরিয়ে পড়লো গ্রামে নিজের অস্তিত্ব খুঁজতে। তার কিছুক্ষণ পরই একটি আইনি নোটিশ এসে পৌঁছালো মৃদুলের নামে। জানা গেল তুহিনের উচ্চ বিলাসিতা মেটাতে গিয়ে মৃদুল দোকানের নামে দুটি বড় ঋণ নিয়েছিল। ঋণের বোঝা এতটাই বাড়ে যে এখন সেই ব্যাংকই দোকানের বাজেয়াপ্ত করতে চায়। মৃদুল চুপচাপ বসে পড়লো ঘরের এক কোণে, দুহাতে বুক চেপে ধরে নিঃশব্দে নিঃশ্বাস ফেলতে লাগলো। মুহূর্তেই পুরো শরীর ঘামে ভিজে উঠল, ঠোঁট কাঁপে কিন্তু মুখে কোনো শব্দ নেই। চোখের পাতা ভারী হয়ে এলো, মুখ নিস্তব্ধ। পারমিতা ছুটে গিয়ে ডাক দিল দীপুকে। দীপু সঙ্গে সঙ্গেই ছুটে এলো। মৃদুলের অবস্থা দেখে আর দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালো মৃদুল স্ট্রোক করেছে। 24 ঘন্টা পর জানানো হলো মৃদুলের এক পাশ পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। তার শরীরের ডান দিক সম্পূর্ণ অচল। পাশেই চুপ করে বসে থাকা পারমিতা অশ্রু সংবরণ করতে পারল না। দীপু নীরব চোখে তাকিয়ে রইল সেই মানুষটির দিকে, যে একসময় তাকে ঘর থেকে তাড়িয়ে দিতে চাইতো, আর আজ তাকেই সেই দীপু হাসপাতালে পৌঁছে দিল। একজন মানুষে, একজন আত্মীয় হয়ে নয়, একজন দায়িত্ববান মানুষের মতো। দীপু ব্যাংকের কাছে কিছু সময় চেয়ে নিয়েছে। পারমিতা এক নিঃশ্বাসে দিনের পর দিন মৃদুলের পাশে বসে থেকেছে, নীরব অথচ ভেতরে তীব্রভাবে ব্যথিত। ওষুধ, থেরাপি, খাওয়া দাওয়া সব দায়িত্ব দীপু নিঃশব্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। 6 দিনের মাথায় হাসপাতাল থেকে মৃদুলকে বাড়ি নিয়ে আসে দীপু। মৃদুল এখন সম্পূর্ণ অচল, ডান দিক একেবারেই কাজ করে না, চোখে অসহায়তার ছায়া, ঠোঁটে ভাষা নেই, কেবল চোখের জল বলে দেয় তার বেদনা, অনুশোচনা। এই 6 দিনে তুই একবারও ফিরে আসেনি, কিন্তু পারমিতা জানে যতই পাষাণ হোক, একদিন সেই ছেলেই ছিল তার চোখের মণি। তবু আজ মৃদুলের চোখ যেন খুঁজছে একমাত্র সেই মুক্তি। পারমিতা বুঝলো স্বামীর নিঃশব্দ আকুতি সে হয়তো তার মাকেই খুঁজছে। সে নিজে হাত ধরে মাকে এনে বসালো মৃদুলের পাশে। পাশে বসেই মা মৃদু গলায় বললেন, সব পালক ছেলে দীপুর মতো হয় না রে মৃদুল। তুই যতটুকু ভালোবাসা দিয়ে তুহিনকে বড় করেছিস, তার চেয়ে ঢের বেশি দিয়ে ওকে ভেঙেছিস। ভালোবাসা মানেই তো শুধু স্বাধীনতা নয়, শৃঙ্খলা, দায়িত্ববোধ শেখানো, গড়ে তোলা। এইসবের অভাবে আসছে কারো হতে শেখেনি, তোরও না। দীপু পেছন থেকে এসে শান্ত গলায় বলল, এই পরিস্থিতির জন্য একা তুহিন দায়ী নয় মৃদুল। তুই কখনো তাকে মানুষ করিসনি, শুধু দিতেই থাকলি, কিন্তু কখনো শিখালি না না বলা কাকে বলে, শেখালি না সীমারেখা কাকে বলে। আর আজ সেই ছেলেটাই তোকে বলছে বৃদ্ধাশ্রমে চলে যেতে। দীপু গলা একটু শান্ত করে বলল, আমি তোর আপন কেউ না, তবুও কেবল শ্রদ্ধার দায়িত্ব জায়গা থেকে আজ তোর পাশে এসে দাঁড়িয়েছি। আর তুই যাকে পালক বলে বড় করলি, তার কাছে এক ফোঁটাও মর্যাদা পাসনি। জীবন শুধু অর্থে চলে না মৃদুল, অর্থ যখন শ্রদ্ধা ছিনিয়ে নেয় তখন সেই অর্থ অভিশাপ হয়ে দাঁড়ায়। তুই লোন তুলে তার খুশি কিনতে চেয়েছিলি, আজ সেই খরচেই তোর দোকান নিলামে যেতে বসেছে। ধার দেনা করে আয়েসির জীবন পার করার থেকে নিজের উপার্জনে কষ্ট করে মানিয়ে চলা বেশি সম্মানের। মৃদুলের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কিছু বলতে পারল না, শুধু জানে এই অবস্থা
এই ঘরে তার পাশে দাঁড়িয়ে যে ছেলে ওষুধ খাইয়ে যাচ্ছে তার নিজের রক্তের না হয়েও সেই যেন তার জীবনের একমাত্র সামর্থক সম্পর্ক। মৃদুলের চোখে মুখে এক ধরনের চাপা অনুশোচনা, ভাষাহীন ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। তবুও তার দৃষ্টিতে দীপুর প্রতি যে অগাধ কৃতজ্ঞতা তা বোবা কান্নার মতোই গভীর। দীপু পাশে বসে নরম গলায় বলল, তুই চাইলে আমি তোর দোকানটা বিক্রি করার ব্যবস্থা করতে পারি। ব্যাংক তো আমাদের মুখের দিকে চেয়ে ঋণ মাফ করে দেবে না, সময় দিলেও শেষমেশ তো টাকা লাগবেই। মৃদুল চোখ বন্ধ করে নিঃশব্দে শুনে গেল। দোকানটা, এই ছোট্ট দোকানটাই তো তার একমাত্র ঠিকানা, একমাত্র পরিচয়, যেখানে তার দিন কেটেছে। হঠাৎ জ্বলে ওঠা আলোয় ভেসেছে, আর আজ সেখান থেকেই অন্ধকার নামছে জীবনে। শরীরের যন্ত্রণা থেকেও ভেতরের ব্যথা যেন অনেক বেশি ছুঁয়ে যাচ্ছে তাকে। কিছু বলতে পারলো না, কেবল আঙ্গুল দিয়ে ইশারা করে সায় জানালো। পারমিতা নিজের ঘর ছেড়ে অন্যের আশ্রয়ে আসাটা তার কাছে যেন আত্মসম্মানের কাছে পরাজয়। রিয়ার প্রতিটি ভালোবাসা, দীপুর প্রতিটি যত্ন যেন সে কেবল সংকোচেই জর্জরিত। কিছু খেতে হলেও কিংবা প্রয়োজনীয় কিছু চাইতে হলেও সে বারবার পিছনে সরে যায়। তার মাথাটা সারাক্ষণ নিচু থাকে, যেন চাইলেও চোখ তুলে তাকাতে পারে না। তবে স্নেহা, এই ছোট্ট মেয়েটি যেন হয়ে উঠেছে ছোট্ট আরেকটি মা। চাচাকে যতটা পারা যায় দেখভাল করে। ভোর হতে স্নেহা আর সাইম মিলে মৃদুলের দুই পাশে দাঁড়িয়ে হাত তুলে নেয় তাদের কাঁধে, একটু একটু করে হাঁটায়, মাঝে মধ্যে জোকস বলে, কখনো আবার বেউদা ছড়া শুনিয়ে হাসানোর প্রাণপণ চেষ্টা করে। মৃদুল নীরবে তাকিয়ে থাকে। এই ছোট্ট দুটো প্রাণ কতটা বড় হয়ে গেছে, তার চোখে অশ্রু জমে। সে তো কখনো স্নেহাকে কোলে নেয়নি, সাইমকে গল্প শোনায়নি, তাদের জন্মদিনে একটা মিষ্টির টুকরো হাতে দেয়নি। সেই মৃদুল আজ তাদের কাঁধে ভর দিয়েই হাঁটতে শিখছে। আর দীপু, যাকে সে একদিন ঠেলে দিয়েছিল এই বাড়ির দরজা পেরিয়ে, আর সেই দীপুর ছায়াতলে সে মাথা গুঁজে বেঁচে আছে। যার উপর ভরসা ছিল না, যার মমতা অবহেলায় ছায়ায় ঢাকা দিয়েছিল, আর সেই হাতটাই তার সমস্ত অসহায়তাকে একমাত্র সমাধান। আল্লাহ কাকে কখন কার হাত দিয়ে শিক্ষা দেন, কে কার দরকার হয়ে ওঠে, সেই হিসাব মানুষ বুঝে ওঠে জীবনের শেষ প্রান্তে এসে। মৃদুল মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো তা কোনো সময়ই অভাব নয়, শুধু আমি বুঝিনি, আজ বুঝতে শিখেছি একটু একটু করে। এই কোমল দুটি হাত আর এই উদার হৃদয়ের হাত ধরে। দীপু এসে মৃদুলের পাশে বসে শান্ত গলায় বলল, অনেক ঘুরে অনেক কষ্টে অবশেষে দোকানটা বিক্রি করেছি। দাম উঠেছে 10 লাখ টাকা। এর মধ্যেই 2 ব্যাংকের 8 লাখ টাকা চলে যাবে। মৃদুল ধীরে মাথা নেড়ে বলল, ঘরের 4 মাসের ভাড়াও বাকি আছে, সেগুলো ওই টাকায় মিটিয়ে দিও, আর বাকিটা তোমার কাছেই থাক। এই কয়দিন আমার পেছনে তুমি যে টাকা খরচ করেছো তার তুলনায় এ তো কিছুই না। দীপু চুপ করে রইল। না তো না বলল, আর না তো হ্যাঁ, শুধু চোখ দুটো নিচু করে বসে রইল। ভেতরে কোথাও যেন হালকা কষ্ট, আবার প্রশান্তিও। সন্ধ্যার নরম আলোয় উঠোনে এক কোণে চুপচাপ বসে আছে দীপু, তার মুখে চিন্তার রেখা, চোখে ক্লান্তি। ঠিক তখনই স্নেহা সাইম ধীর পেয়ে এগিয়ে এলো বাবার দিকে। স্নেহা একটু হোঁচটকে শুরু করলো, বাবা একটা কথা বলি। দীপু মুখ তুলে তাকালো। দীপু বলল, হ্যাঁ মা বলো। স্নেহা এক নিঃশ্বাসে গড়গড় করে বলে উঠল, আমাদের তো একটা মাত্র চাচা, উনাকে এই অবস্থায় কোথায় পাঠাবে তুমি? তিনি আমাদেরই তো আপন। রক্তের সম্পর্ক না থাকলেও জীবনের গল্প তো তিনি ঠিকই আছেন। তুমি তো আমাদের শিখিয়েছ ক্ষমা করতে জানতে হয়। উনি যাই করে থাকুক, এখন অনুশোচনায় ভুগছে, তাকে কাছে টেনে নাও না বাবা। সায়েম বলে উঠল, বাবা, মানুষের মনে যখন সত্যিকারের অনুশোচনা জন্ম নেয় তখন তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আমরা ছোট, তোমাদের থেকে শিক্ষা নেই বড় হচ্ছে, তোমাদের যুক্তি বা বুদ্ধি দেওয়া আমাদের সাজে না। তবে জীবনের কিছু সিদ্ধান্ত একা নেওয়া কঠিন হয়, তাই বলছি আরেকবার ভেবে দেখো। চাচাকে আমাদের সাথে রেখে দাও, আমরা যা খাবো চাচাও তাই খাবেন। আর যদি আমাদের ভাগ একটু কমে যায় তাহলে 2 মুঠো ভাত তার পাতে তুলে দেওয়াই তো মনুষ্যত্ব। দীপু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে একটু হাসলো। হাসিটা ছিল প্রশান্তির, আত্মতৃপ্তির। সে এমনিতে এই অবস্থায় মৃদুলের হাত ছেড়ে দিত না, কিন্তু ছেলে মেয়ের এমন উদার কথাই মনে হলো। ছেলে মেয়ে দুটো সত্যি মানুষের মতো মানুষের তার আদর্শেই বেড়ে উঠেছে। এতদিন ধরে যে শিক্ষা সে দিয়ে এসেছে তা বৃথা যায়নি। এই 2 কচি প্রাণ তা ফুল হয়ে ফুটেছে। সে মনে মনে বলল, সত্যিই তো বড় হওয়া মানে শুধু বয়স নয়, বড় হওয়া মানে হৃদয়ে বড় হওয়া। আজ আমার সন্তানের দেখে বুঝি মানুষ করার স্বপ্নটা বৃথা ছিল না। সে চোখ তুলে ধীরে বললাম, আসো চলো সবাই একসাথে বসে খাই। সে ঘর ভালোবাসায় গড়ে উঠেছে, সেখানে জায়গা সংকুচিত হয় না, বরং হৃদয়টা বড় হলে সেই ঘরে সবাই ঠাঁই পায়। সবার সামনে মৃদুলের হাতে দোকানের বিক্রির টাকা তুলে দিয়ে দীপু গভীর গলায় বলল, তোর তো এখন কাজ করার অবস্থাও নেই, দোকানটাও গেল, সংসার চালানো কঠিন হয়ে যাবে জানি, তাই বলছি তুই এখানেই থাক, এই ঘরেই। আমি যদি ডাল ভাত খাই তোর জন্যও সেই ডাল ভাত থাকবে। আমার আয় যতটুকু হোক তুই খেলে কখনো কমবে না মৃদুল। আমি যতদিন আছি তুই উপোস থাকবি না, এটা আমি কথা দিচ্ছি। মৃদুলের চোখ ভরে উঠল জলে।
সে কাত হয়ে দীপুকে বাম হাত দিয়ে জড়িয়ে ধরল। ভাই, বহু বছর পরে সে ভাই বলে ডাকলো দীপুকে, সেই স্নেহভরা আত্মিক এক ডাকে। এই ডাকে অভিমান গলে গেল, স্মৃতির দেয়ালে হুড়মুড় করে ভেঙে পড়ল। বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল মৃদুল। একটা বয়সের পর কান্নাও শব্দহীন হয়ে যায়, তবুও সেই কান্নায় লুকিয়ে থাকে হাজারটা অনুশোচনা। দীপুর চোখেও তখন জল। সে মৃদুলের মাথায় হাত রেখে বলল, জানিস, ছোট থাকতেই তোরা আমাকে ভাই বলতি, আজ তুই সেই ছোট মৃদুল হয়ে গেছিস। মৃদুল মাথা নিচু করে বলল, আমায় ক্ষমা করো ভাই। দীপু কাঁধে হাত রেখে মৃদু এসে বলল, সন্তান খারাপ হলে কি বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়? তুই তো আমার ভাই, আমার সন্তান, আর আমি তোদের জন্য সবসময় ছিলাম, আসি থাকবো। একটু থেমে দীপু আবার গভীর কণ্ঠে বলল, সব সম্পর্ক রক্তে গড়ে ওঠে না, অনেক সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের গভীরতায়। তোরা আমার রক্তের নয়, কিন্তু তোরা আমার আত্মার এক একটা খণ্ড। তোদের বিসর্জন দেওয়া মানে আমার নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া। আমি দীপু, এই সংসারের বড় ছেলে। যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তোদের বাবা মায়ের দায়িত্ব পালন করে যাব। জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যাকে তুমি একদিন ফেলে দাও, সেও যদি তোমার পাশে এসে দাঁড়ায়, তখন বোঝা যায় ভালোবাসা এখনো পৃথিবীতে আছে। আর সন্তানকে মানুষ করতে হলে কেবল টাকা পয়সা নয়, দরকার মূল্যবোধ, এক দৃষ্টান্ত। তারপর সে মাথা নিচু করে বলে উঠল, সন্তানকে শুধু স্বাধীনতা দিয়ে দিও না, ভালোবাসার পাশাপাশি শিখিয়ে দিও কষ্ট সহ্য করতে, মানুষের পাশে দাঁড়াতে। কারণ দিন শেষে ভালোবাসার মানুষই সবচেয়ে বড় সম্পদ। মা তখন হেসে বললেন, এই দীপু আর রিয়া আল্লাহর বিশেষ আশীর্বাদ। মনটাও যেমন বড়, ভালোবাসাটাও তেমন গভীর। তাদের চোখে মুখে শুধু দায়বোধ নয়, আছে দায়িত্ববোধ। আর তাদের আদর্শই তো বড় হচ্ছে আমাদের ছোট্ট দুটো হিরোর টুকরো স্নেহার ছায়েম। যেমন মা বাবা তেমনই সন্তান, যেন আয়নার প্রতিবিম্ব। দীপু মৃদু হেসে গভীর কণ্ঠে বলল, তাদের মাথার উপর ছায়া হয়ে যেমন আসি, তেমনি আমার আর রিয়ার মাথার উপর ছায়া হয়ে আছেন আপনারা দুজন মা। আমরা শক্তি পেয়েছি আপনাদের দুজনের নিঃস্বার্থ ভালোবাসা থেকে। এই ঘরটা, এই উঠোন, এই মানুষগুলো তো আমার আসল সম্বল। আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু সবচেয়ে মূল্যবান অর্জন হলো এই পরিবার, যেখানে প্রতিটি মানুষ ভালোবাসা দিয়ে জুড়ে রেখেছে আমাকে। আমি ফিরে এসেছি যেখানে আমার জায়গা, ঠিক সেখানেই, এই শান্তির নীড়ে, এই ভালোবাসার ঘরে। স্নেহা তখন কাছে এসে বাবার হাতে হাত রাখলো। বাবা, আমরা যেন তোমার মতো মানুষ হতে পারি, তোমার আদর্শই হোক আমাদের চলার পথ। রিয়া মাথায় আঁচল টেনে বলল, এই ঘরটা শুধু ইট কাঠের তৈরি নয়, এই ঘর ভালোবাসায় গড়া। এখানে প্রত্যেকটি মানুষ জানে কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে পাশে দাঁড়াতে হয়। ঘরবাড়ি দিয়ে পরিবার হয় না, পরিবার গড়ে ওঠে ভালোবাসা, শ্রদ্ধা আর ক্ষমার আলোয়। যেখানে সবাই সবার হয়ে দাঁড়ায়, সেই ঘরেই থাকে সত্যিকারের শান্তি, আর সেখানে আল্লাহর রহমত নেমে আসে। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবা। আর আজকে আমি টেলিগ্রামে লাইভে আসছি, তোমরা যদি লাইভে জয়েন করতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যে জয়েন হতে পারো। আজকে রাত 8টায় আমি টেলিগ্রাম গ্রুপে লাইভে আসতেছি। তো যাই হোক, নেক্সট কোনো গল্পে দেখা হইতাছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।